সুপ্রভাত বন্ধুরা, আজ 30 মে শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখবার্তা। আজকের আন্তর্জাতিক খবর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রোষের মুখে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমেরিকার কেন্দ্রীয় সরকারের অবশিষ্ট বাকি সব ফেডারেল চুক্তিও বাতিলের পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মঙ্গলবার ফেডারেল সংস্থাগুলোর কাছে পাঠানো এক চিঠি থেকে এই তথ্য সামনে এসেছে। আমেরিকার প্রাচীনতম অভিজাত বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের পরিচালনা নীতি এবং কৌশলে ব্যাপক পরিবর্তন আনার দাবি করেছিল আমেরিকার বর্তমান রিপাবলিকান সরকার, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সরকারের সেই সব দাবি প্রত্যাখ্যান করে। এর জেরেই ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্থিতিশীলতা ও বৈশ্বিক অবস্থান দুর্বল করতে যে সব ব্যবস্থা গ্রহণ করেছে, এবারে এই প্রশাসনিক সিদ্ধান্ত তারই অঙ্গ। এখন দেখার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হবে, সেখান থেকে বেরিয়ে আসার কি পথ খুঁজে বার করে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ট্রাম্প প্রশাসন। আমেরিকার শীর্ষস্থানীয় কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব চরমে। প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে ট্রাম্প অতিরিক্ত বামপন্থী বলে মনে করছে। তাদের অভিযোগ, এই প্রতিষ্ঠানগুলো ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের সুযোগ দিচ্ছে এবং বৈষম্যমূলক ভর্তি নীতি অনুসরণ করছে। বিবিসির মার্কিন সহযোগী সংস্থা CBS নিউজ এই তথ্য সামনে এনেছে। প্যালেস্তাইনের গাজা নগরের রাফা এলাকায় মঙ্গলবার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে খাদ্য নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে 3 প্যালেস্তানীয় নিহত হলেন। আহত হয়েছেন অন্তত 50, নিখোঁজ হয়েছেন আরও 7 প্যালেস্তানীয়। আন্তর্জাতিক সমালোচকেরা মনে করছেন, গাজার প্রকৃত মানবিক প্রয়োজনের বদলে রাজনৈতিক ও সামরিক কৌশলের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে এই ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করেছে ইসরায়েল এবং আমেরিকা ইসরায়েলের যৌথ ত্রাণ বিতরণের খবর শুনে সেখানে বিপুল সংখ্যক প্যালেস্তানীয় ভিড় করেছিল। এই ত্রাণ কেন্দ্রে ত্রাণ বিতরণের সময় যে সাংবাদিকেরা উপস্থিত ছিলেন তারা বলছেন, ত্রাণ বিতরণ লাইনে প্রতিটি ব্যক্তিকে খুঁটিয়ে তল্লাশি করার সময় আচমকা ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালায়। আমেরিকার শুল্ক অস্ত্রেই ভারত পাকিস্তান সংঘর্ষ বন্ধ হয়েছে। মঙ্গলবার আরও একবার এমনই দাবি করেছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত 18 দিনের মধ্যে গুনে গুনে 9বার ওয়াশিংটনের তরফে এমন দাবি করা হলো। এদিন আমেরিকার নিউ ইয়র্কে এক বাণিজ্যিক ট্রাইব্যুনালে ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে শুনানি চলাকালীন ট্রাম্প সরকারের আইনজীবীরা এই দাবি করেন। শুল্ক বাড়িয়ে বাণিজ্যিক চাপ দেওয়ার হুমকির যৌক্তিকতা ও কার্যকারিতা প্রমাণ করতে গিয়ে ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা সম্প্রতি ভারত পাক সংঘাতের উদাহরণ দেয় এবং দুই দেশের পুরোদস্তুর যুদ্ধে নামা থেকে বিরত করার উদাহরণ দেয়। বাংলাদেশে গণতন্ত্র পদে পদে বাধার মুখে পড়ছে, এমনটাই মন্তব্য করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশে দ্রুত সাধারণ নির্বাচনের দাবি ধারাবাহিকভাবে করে আসছে বিএনপি। এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে অনেকেই এই নিয়ে মন্তব্য করেছেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। এই অবস্থায় খালেদার এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সরাসরি অন্তর্বর্তী সরকারের নাম উল্লেখ করেননি খালেদা, তবে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিএনপি নেত্রীর মন্তব্য মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আরও অস্বস্তিতে ফেলবে বলেই মনে করছেন অনেকে। আসছি দেশের খবরে। দিল্লি হাইকোর্টের সেই বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে নগদ উদ্ধারের ঘটনায় কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। জানা গিয়েছে, আসন্ন বাদল অধিবেশনে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে মোদী সরকার। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া 3 বিচারপতির আভ্যন্তরীণ কমিটির রিপোর্ট জমা পড়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ওই রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন তাদের কাছে। আনুষ্ঠানিকভাবে বিচারপতি বর্মাকে অপসারণের প্রক্রিয়া শুরু করার আর্জিও জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। লোকপালের নির্দেশে স্বস্তি পেলেন প্রাক্তন সেবি প্রধান মাধবী পুরী বুচ। তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ খারিজ করে বুচকে ক্লিনচিট দিয়ে লোকপাল জানালো, দুর্নীতি ও অনিয়মের কোনো গ্রহণযোগ্য তথ্য প্রমাণ নেই। উল্লেখ্য, সেবির প্রাক্তন কর্তা মাধবীর বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছিল। আমেরিকান পেশাদার তথ্যানুসন্ধান সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে মাধবী ও তার স্বামী ধবল বুচের বিরুদ্ধে কিছু অভিযোগ তোলা হয়েছিল। ওই রিপোর্টে
বলা হয়েছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির পর্ষদ সদস্য ও চেয়ারপারসন হওয়ার পরেও নিজের উপদেষ্টা সংস্থা আগুরা অ্যাডভাইসারিতে মাধবী নিজের অংশীদারিত্ব বহাল রেখেছিলেন। ফের বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল পড়শি রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদে অভিযান চালিয়ে উদ্ধার হলো বিপুল পরিমাণ অত্যাধুনিক বন্দুক, কার্তুজ, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। ঝাড়খণ্ড এসটিএফ ও স্থানীয় থানাকে সঙ্গে নিয়ে বুধবার গভীর রাত থেকে সেখানে অভিযান চালালো কলকাতা পুলিশ ও এসটিএফ। ওই অভিযানে যে বাড়ি থেকে এসব অস্ত্র পাওয়া গেছে তার মালিক সহ 5 জনকে গ্রেপ্তার করেছে ঝাড়খণ্ড পুলিশ। পুঞ্চ সীমান্তবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসনের দাবিতে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সফরের মাঝেই অমিত শাহের পদত্যাগের দাবি জানালো কংগ্রেস। পহেলগাঁও কাণ্ডে ব্যর্থতা ঢাকতে সিন্দুর বিলি করে পরিস্থিতি ম্যানেজ করার চেষ্টা করছে বিজেপি, অভিযোগ জানালো কংগ্রেস। একতরফাভাবে এমএসপি ঘোষণা আসলে কৃষকদের সঙ্গে এক চরম বিশ্বাসঘাতকতা, বলল সংযুক্ত কিষাণ মোর্চা। বাংলাদেশিদের থেকে আত্মরক্ষার জন্য ভূমিপুত্রদের হাতে অস্ত্র তুলে দিতে চাইছে আসামের বিজেপি সরকার। এর ফলে রাজ্যে অরাজকতার সৃষ্টি হবে, সমালোচনা করে বলল বিরোধী দলগুলি। বাণিজ্যিক ঘটনা প্রবাহ ইঙ্গিত করছে ভারতের ইন্টারনেট পরিষেবা তুলে দেওয়া হচ্ছে আমেরিকান ধনকুবের ইলন মাস্কের হাতে। সীমান্তে একই কমান্ডারের নেতৃত্বে কাজ করবে ভারতীয় সেনার 3 বাহিনী, জানালো প্রতিরক্ষা মন্ত্রক। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন এমন 171টি ঘটনার তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আসামের মানবাধিকার কমিশনকে বুধবার এই নির্দেশ দিয়ে আদালত বলেছে, দ্রুত ও স্বাধীনভাবে এই তদন্ত শেষ করতে হবে। আবেদনকারীদের তরফে এই সব বন্দুকযুদ্ধকে ভুয়ো বলে দাবি করা হয়েছিল। প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি সরঞ্জামের ওপর নির্ভরতা অনেকটাই কমিয়ে এনেছে ভারত, বরং জোর দিচ্ছে ভারতীয় সংস্থার সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তির দিকে। অথচ চুক্তির পর চুক্তি সই হয়েই যাচ্ছে, সরঞ্জাম সরবরাহ সময় মতো হচ্ছে না। সেই কথা মনে করিয়ে দিয়েই যুদ্ধ সরঞ্জাম দিতে কেন দেরি করা হয়, প্রস্তুতকারী সংস্থাগুলির উদ্দেশ্যে প্রশ্ন রাখলেন ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। একরাশ বিরক্তি নিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করা হবে এমন প্রতিশ্রুতি দিয়ে যদি তা পূরণ করা না হয় তাহলে এমন চুক্তির অর্থ কি? বৃহস্পতিবার দিল্লির এক অনুষ্ঠানে যখন বায়ুসেনা প্রধান এই বক্তব্য রাখেন তখন সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এখন রাজ্যের খবর। মুর্শিদাবাদের চাকরিহারা শিক্ষক প্রবীণ কর্মকারের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে 33 বছর বয়সী এই শিক্ষক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই মৃত্যুর জন্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মঞ্চ রাজ্য সরকার ও বিচার বিভাগকে দায়ী করেছে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অমইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠের শিক্ষক ছিলেন মৃত প্রবীণ কর্মকার। জানা গেছে তাঁর 2টো কিডনিতেই সমস্যা ছিল। চাকরি হারিয়ে চিকিৎসা সংক্রান্ত দুশ্চিন্তাতে জর্জরিত ছিলেন তিনি। পরিবারের তিনিই ছিলেন একমাত্র রোজগেরে, তার মা, বাবা ও ছোট ভাই রয়েছে। বৃহস্পতিবার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে প্রেস বিবৃতি জারি করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এই মৃত্যু যন্ত্রণাকে ত্বরান্বিত করেছে। তারা জানিয়েছে যদি যথার্থ বিচার না পেয়ে সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো ব্যবস্থা না করা হয় তাহলে হয়তো পশ্চিমবঙ্গ নিষ্পাপ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের লাশের স্তূপে পরিণত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের মানুষের সঙ্গেও যোগসূত্র দৃঢ় করলেন না, মণিপুরের শান্তি ফিরিয়ে আনতে পদক্ষেপ নিলেন না। এখন উত্তরবঙ্গে এসে এখানকার উন্নয়ন নিয়েও কোনো জবাবদিহি করলেন না। কেবল ভারতীয় সেনাদের অপারেশন নিয়ে নিজের ভোটের রাজনীতির ঢাক পিটিয়ে গেলেন। যে অভিযান ভারতের বীর সেনাদের কৃতিত্ব সেটা ভোটের জন্য নিজের কৃতিত্ব বলে জাহির করছেন মোদী। বিজেপি এভাবেই সারা দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। এখনই এ রাজ্যের 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন। উনি সবসময়ই ভোটের দিকে তাকিয়ে কথা বলেন, দেশের কথা কমই বলেন। বৃহস্পতিবার কোচবিহারের সিপিআইএমের জেলা দপ্তরের সাংবাদিক বৈঠকে একথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারের প্রচার কর্মসূচি সম্পর্কে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সেলিম।
স্বাস্থ্য ভবন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে সোনারপুর থানার পুলিশ গ্রেপ্তার করল সৌরভ দে এবং রাজা চট্টোপাধ্যায়কে। তারা যথাক্রমে সোনারপুর এবং টালিগঞ্জের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং খাস স্বাস্থ্য ভবনে চাকরি দেওয়ার নামে বেকার যুবক যুবতীদের ফোন করতেন সৌরভ ও রাজা। বড় ভয় দিতেন মোটা অঙ্কের টাকা ফেললেই চাকরি নিশ্চিত। প্রতারিত হওয়ার পর দুজনের নামে অভিযোগ আসতেই তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। প্রায় 48 ঘন্টা পর হুগলির কানাইপুরের নিখোঁজ হয়ে যাওয়া নাবালিকার দেহ মিলল। মঙ্গলবার বিকেলে 4টে থেকে নিখোঁজ হয়ে যায় কানাইপুরের বছর 13 বিশেষ চাহিদা সম্পন্ন এক কিশোরী। পাড়ার যুবক অসীম মজুমদার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। সেদিনই সন্ধ্যায় অভিযুক্ত মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে বলেন, মেরে পুঁতে দিয়েছি। তারপর থেকে ওই যুবকও বেপাত্তা ছিল, খোঁজ মিলছিল না নাবালিকারও। শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় নপাড়া এলাকা থেকে উদ্ধার হয় নাবালিকার নিথর দেহ। অভিযুক্ত যুবককেও গ্রেপ্তার করেছে পুলিশ। শেষে খেলার খবর। ফরাসি ওপেনে জয়ের ধারা অব্যাহত নোভাক জোকোভিচের। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডও সহজে জিতে নিলেন তিনি। স্ট্রেট সেটে হারালেন ফ্রান্সের কোরেন্তিন মৌতেতকে 6-3, 6-2, 7-6। দুটো ম্যাচ একটাও সেট হারেননি নোভাক। উয়েফা কনফারেন্স লিগ জিতে ইতিহাস সৃষ্টি করেছে দ্য ব্লুজ। স্প্যানিশ দল রিয়াল বেটিসকে 4-1 গোলে হারিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলের সমস্ত শিরোপা জিতে নিয়েছে চেলসি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।